ইংরেজি গ্রামারে ভয়েস চেঞ্জের গুরুত্ব আমরা সবাই জানি। আমরা জানি যে ভয়েস চেঞ্জ জানা না থাকলে যে কোনো টেক্সট পড়ে তার সঠিক অনুবাদ আমরা করতে পারি না। এছাড়াও ইংলিশ গ্রামারের অনেক রাইটিং স্কিল আছে, সেগুলোর জন্য আমাদের ভয়েস জানতে হয়। এছাড়াও ইংলিশ স্পোকেন করার ক্ষেত্রেও আমরা এই ভয়েস চেঞ্জকে কাজে লাগাতে পারি। বিভিন্ন কারণের জন্য আমাদের সবাইকে ভয়েস জানা উচিত। তাই আজকের আলোচ্য বিষয় হবে ভয়েস চেঞ্জ নিয়ে। তাহলে আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জের প্রথম ক্লাস। ভয়েস কাকে বলে, ভয়েস কি জিনিস সেটা নিয়ে আলোচনা করি। ভয়েস কাকে বলে আমরা সবাই জানি, ভয়েসের বাংলা হলো বাচ্য। ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়াযুক্ত বাক্যগুলিকে কর্তা, কর্ম এবং ক্রিয়া অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, আর এই ভাগগুলিকেই বলা হয় বাচ্য। আমরা একদম যারা প্রথম থেকে শুরু করেছি তাদের কোনো রকম যেন সমস্যা না হয়, সেই জন্য আমরা একদম প্রথম থেকে শুরু করেছি। ভয়েস কাকে বলে হলো, এবারে আমরা পড়ছি ভয়েস চেঞ্জ কাকে বলে। কোনো সেন্টেন্স বা বাক্যের অর্থ পরিবর্তন না করে বাক্যটি বা সেন্টেন্সটির বলার ধরন পরিবর্তন করার জন্য যে গঠনগত পরিবর্তন করি তাকেই বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা মোটামুটি সবাই জানি ভয়েস দুই প্রকারের হয়, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এছাড়াও আরেক প্রকার ভয়েস রয়েছে যেটাকে আমরা কোয়াজি প্যাসিভ ভয়েস বলি, যে ভয়েসটা নিয়ে আমরা একদম শেষের দিকে আলোচনা করব। আমরা প্রথমেই এবার জানব অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এবং অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, প্যাসিভ ভয়েসের উদাহরণ। এইভাবে আমরা ধাপে ধাপে জানলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা সমাধান করতে পারব। অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই কাজটি করে তাকে বলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। একটি উদাহরণ দেখলে বুঝতে পারবো, আই সিং আ সং, আমি একটি গান গাই। এখানে সাবজেক্ট আই, আমি নিজেই কাজটি করছি, তাই এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। আবার যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে দিয়েই কাজটি করানো হচ্ছে এমন বোঝালে প্যাসিভ ভয়েস হয়। যেমন আ সং ইজ সাং বাই মি, আমার দ্বারাই গানটি গাওয়া হয়। অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, আমি গানটা গাই। প্যাসিভ ভয়েসে হলো আমার দ্বারাই গানটি গাওয়া হয়। এবার এই পরিবর্তনটা কিভাবে হলো সেটা নিয়ে আলোচনা করা যাক। অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আই সিং আ সং হয়ে গেল এ সং ইজ সাং বাই মি। কিভাবে? খুবই সহজ, বুঝতে পারলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে সবারই কাছে। সবাই দেখি আমরা তাহলে প্রথমে অ্যাক্টিভ ভয়েসে ছিল আই সিং আ সং, এখানে কর্তা নিজেই কাজটি করছে, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো জানতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। ঠিক প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিলাম, তাহলে প্রথমে আসলো এ সং, তারপরে একটা বসেছে ইজ। এই ইজটা কোথা থেকে এসেছে? ইজটা টেন্স ওয়াইজ হবে, অ্যাকর্ডিং টু টেন্সেস। এখানে টেন্সের ভিত্তিতে আমরা একটা অক্সিলারি ভার্ব দেব। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই সূত্রে এখানে কিন্তু ইজ বসেছে। আমরা ইজ, এম, আর বা টেন্সের বিভিন্ন অক্সিলারি ভার্বগুলো কিভাবে এখানে ব্যবহার করব সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করছি। তারপরেই এখানে যে ভার্ব ছিল, এই ভার্বটার 3 নাম্বার রূপ দিতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো সিং এর 3 নাম্বার রূপ হচ্ছে সাং, তারপরে দিতে হবে একটা বাই। বাই এর পরে এখানে যেটা সাবজেক্ট আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। এখানে আইডিয়া, এখানে মি হয়ে গেছে। এটা হলো লিস্ট, আমরা পরে আলোচনা করব একটু পরেই, যে সাবজেক্টগুলি অবজেক্টে চেঞ্জ হওয়ার সময় কিভাবে চেঞ্জ হয়, কোন কোন সাবজেক্ট চেঞ্জ হয় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে মধ্যাহত আমাদের কি হলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কয়টা জিনিস চেঞ্জ হবে। আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। তারপরে কাজ হচ্ছে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা হচ্ছে মেইন ভার্ব আছে
তার হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে একটা বাই দিতে হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সেটা অবজেক্ট। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে পারি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় যে পরিবর্তনগুলি হলো সেই পরিবর্তনগুলিকে জানতে হলে আমাদের গ্রামারের আরও কিছু টপিক সম্পর্কে ধারণা থাকা দরকার। সর্বপ্রথম যে ধারণাটা থাকতে হবে সেটি হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে ধারণা। প্রথমেই আমরা জানবো সাবজেক্ট কাকে বলে। বাক্যের মধ্যে যার দ্বারাই কাজটি হচ্ছে বা যে কাজটি করছে সেই হচ্ছে সাবজেক্ট। ভার্ব কাকে বলে? বাক্যের মধ্যে বা সেন্টেন্সে যে শব্দটি দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে সেটি হলো ভার্ব। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলে এটা জানতে গেলে আমাদেরকে উক্ত সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি রয়েছে তাকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি এবং যে উত্তরটা পাই সেটাই হলো অবজেক্ট। আমি বোর্ডে বোঝানোর চেষ্টা করছি, একটা উদাহরণ লিখেছি আমি, হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে হি হলো সাবজেক্ট, সাবজেক্ট এখানে হি কাজটা করছে তাই হিটা সাবজেক্ট। প্লেস খেলা করা, এখানে খেলা করা কাজ করা বোঝাচ্ছে তাই এটা ভার্ব। আর এই ভার্বটাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হবে অবজেক্ট। যেমন প্লেসকে যদি আমি প্রশ্ন করি কি খেলে, তো উত্তর বার হবে ফুটবল, তো ফুটবল হলো অবজেক্ট। এভাবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট হলো। এভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে চিনতে পারি। এইভাবে ভয়েস চেঞ্জ করার সময় আমাকে প্রথমেই যে সেন্টেন্সটা দেওয়া আছে বা যে বাক্যটা আছে সেই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটাকে আমাকে প্রথমেই বের করে নিতে হবে। তারপরেই আমরা পরবর্তী কাজটা করতে পারবো। এবারে জানবো আমরা প্রোনাউনগুলি সাবজেক্ট থেকে অবজেক্ট এবং অবজেক্ট থেকে সাবজেক্ট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা জানবো। এবারে সাবজেক্টে যদি থাকে আই তাহলে ওটা অবজেক্টে হয়ে যাবে মি। আবার যদি সাবজেক্টে থাকে উই তাহলে ওটা হয়ে যায় আস। ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হবে, ইট থাকলে ইটই হবে, আবার রবি থাকলে রবি হবে। অর্থাৎ কোনো যদি নাম থাকে তো চেঞ্জ হবে না, ওটা যে নামটা আছে সেই নামটাই বসবে, ওটা কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা কি করতে পারি, সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তনগুলি করতে পারি। এবারে যেটা আলোচনা করব সেটা হলো টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। বলতে গেলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এটাই। তো এখানে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার একদম টেন্স অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। তাহলে টেন্স কথাটি এসে যাচ্ছে, তাহলে আমাদেরকে কম বেশি হলেও টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে সর্বমোট 12 প্রকার টেন্স রয়েছে সব টেন্স সম্পর্কে ধারণা না থাকলেও হবে, তবে থাকলে ভালো। তবে আমাদের 7 থেকে 8টি টেন্স সম্পর্কে ধারণা থাকলেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। যাদের ভয়েস করার সময় টেন্স এর সম্পর্কে ধারণার একটু দরকার আছে তারা টেন্স সম্পর্কে আলাদা করে পার্ট করে আমার ভিডিওগুলি করা আছে, দেখে নিতে পারে। তাহলে কি হবে, আমরা এই জায়গাটায় আর সমস্যায় পড়বো না। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেটা কোন টেন্সের কি অক্সিলারি ভার্ব হবে তার একটি লিস্ট আমি এখানে করে রেখেছি, আমরা একটু সবাই দেখে নিই। তাহলে আমি এদিকে টেন্সের নাম লিখেছি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং এদিকে তাদের ভাগগুলো প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, প্রেজেন্ট পারফেক্টে কি হবে। অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর নিব। আমি প্লাস দিয়ে ভার্ব 3 করে রেখেছি, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে মেন ভার্বটা রয়েছে তাকে আমাদের কি করতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ দিতে হবে। তো আমি এটা বুঝার সুবিধার্থে আমি সব জায়গায় এটা লিখে রেখেছি, এটা না লিখলেও হতো, তো বুঝতে সুবিধা হবে তাই আমি লিখে রেখেছি। তো কি হলো তাহলে, প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমি কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর নিব।
এখন কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে, আমরা এগুলা টেন্সের নিয়মে পড়েছি। এবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ একটি ভয়েসটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে আমি হেল্পিং ভার্ব হিসাবে নিব এম ইজ আর, প্রথমে নিব, তার সঙ্গে লাগাই দেব বিং, বিইআইএনজি, বিং দিয়ে তারপরে আবার ভার্বের থার্ড ফর্ম। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ একটি ভয়েসটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তারপরেই দিতে হবে বিন, BEEN, তারপরে আবার ভার্বের থার্ড ফর্ম। আবার যদি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট হয়, তাহলে ওয়াজ, ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আবার যদি ওটা পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ওয়াজ, ওয়ার, তারপরে আবার বিং, উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে বিং ছিল, ফার্স্ট কন্টিনিউয়াসও এখানে বিং হবে, ওয়াজ, ওয়ারের পরে বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আবার পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে হ্যাড বিন, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ফিউচার ইনডিফিনিটিভ হবে কি শ্যাল উইল বি, শ্যাল উইল বি, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসের ব্যবহার তেমন নেই, তাই আমরা এটা জানছি না। ফিউচার পারফেক্ট যদি হয়, তাহলে হবে শ্যাল অথবা উইল, তারপরে হবে হ্যাভ বিন, তারপরে দিতে হবে ভার্বের থার্ড ফর্ম। এভাবে যদি আমরা এই লিস্ট বা এই চার্টটাকে মনে রাখতে পারি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, সেটা কোনো সমস্যা হবে না। তাই আমরা এটাকে খুব সুন্দর করে মনে রাখবো। যদি প্রয়োজন মনে হয়, তাহলে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট করে রাখবো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করার নিয়মগুলি মোটামুটি আমরা আলোচনা করলাম। এবারে কথা হচ্ছে, ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে আমরা জানি। এছাড়াও মডালযুক্ত সেন্টেন্স, ইন্ট্রানজেটিভ ভার্বযুক্ত সেন্টেন্স, কগনিটিভ অবজেক্টযুক্ত সেন্টেন্স বা গ্রুপ ভার্বযুক্ত সেন্টেন্স, এরকম অনেক ধরনের সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় একটু একটু করে আলাদা আলাদাভাবে পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনগুলি যদি আমরা একটা ভিডিওতে আলোচনা করতে যাই, তাহলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। তাই আমরা ভয়েস চেঞ্জের এই আলাদা আলাদা নিয়মগুলি পার্ট পার্ট করে আলোচনা করব। আজকের ভিডিওটি এখান থেকেই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।